মায়ের কথা যেন হৃদের রাগটা কমলো নয়, বাড়ল। কিন্তু তারপরে মায়ের সাথে কোনো প্রকার রাগ প্রকাশ করলো না, সংযত করলো নিজেকে। তবে তৎক্ষণাৎ মায়ার অনামিকা আঙ্গুল থেকে আংটিটি খুলে নিতে নিতে হাঁক ছেড়ে ডাকলো রিত আসিফকে। কয়েক সেকেন্ডের মধ্যে আরিফ হাজির। মতোই রিত আংটিটি হাত বাড়িয়ে আরিফকে দিতে দিতে বলল, নে ধর, তোর ভাবি তোকে এই আংটিটা গিফট করেছে। তোর একটা গার্লফ্রেন্ড আছে না, তাকে এই আংটিটা বিক্রি করে চকলেট কিনে দিবি। রিত সোজা সাপটা কথা মুহূর্তেই থমথমে খেয়ে যায় আসিফ। চকিতে গেল তার গোপনীয় কথাগুলো রিতকে প্রকাশ করতে দেখে, কারণ সে নিজেও এখন পর্যন্ত মেয়েটিকে নিয়ে শিওর না। ভালো লাগে বিদায় মেয়েটির সাথে জোরপূর্বক কথা বলে, ব্যাস এইটুকু। তাও সেটা অল্প দিনের মাত্র। ভালোবাসার সম্পর্ক এখনও শুরু করে নাই। আর এই সবটাই ছিল হৃদের গোপনে। তাহলে হৃদ ভাই জানলো কিভাবে? আরিফের মনের প্রশ্নগুলো 2 সেকেন্ড টিকল না হৃদকে নিয়ে। সাথে সাথে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। এইভাবে যে হৃদ খান দুরন্ত বিচক্ষণতা মানুষ, কতটা তীক্ষ্ণ মাইন্ডের সেটা তার থেকে কি ভালো জানে। আর গ্যাংস্টার সাম্রাজ্য একা আধিপত্য বিস্তার করাটা হয়তো চারটেখানি কথা নয়, বিশাল ব্যাপার। কিন্তু হৃদ খান অল্প সময় নিজের সে আধিপত্য অনেকটা বিস্তার করে ফেলেছে পুরো দুনিয়া জুড়ে। দিন দিন হৃদ খানের সেই আধিপত্য দাপট পাওয়ার ক্ষমতা বৃদ্ধি করেছে শুধু তারই ক্রিমিনাল মাইন্ডের জোরেই। হৃদ খানের মুখ নয়, দৃষ্টি চলে। চুপ থাকবে কিন্তু তাণ্ডব ঘটাবে তুমুল। কোথাও থেকে কি হলো বুঝতে বুঝতে সামনের মানুষটা যেন সব কিছু ধ্বংসস্তূপ ধূলিসাৎ করে দিয়ে কালক্ষণিকের সে। আর সেই হৃদের জন্য তার বিষয়গুলো জানা তো অতি সামান্য ব্যাপার। আসিফের মনস্তাত্ত্বিক বিষয়গুলো আর ঘাটল না। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও চোখ আউড়িয়ে সে এক পলক মায়াকে দেখে হাত বাড়িয়ে হৃদ থেকে নিল আংটিটি। সূক্ষ্ম কণ্ঠে সম্মতি জানিয়ে বলল, জি ভাইয়া। আরিফ জেদে হৃদ ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার ঘামন্ত লাল মুখটার দিকে। কপালে বিরক্তি সূক্ষ্ম ভাঁজ ফেলে মায়াকে তীক্ষ্ণ দৃষ্টির ওপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল অতি সন্দবনে। রোজকারের মতো মায়ার গায়ে কলেজ ড্রেসে দাঁড়িয়ে আছে, অ্যাপ্রনের সাথে গলা স্কার্ফ বেঁধে। হৃদের এবারও পছন্দ হলো না মায়ার রোজকার ড্রেসটা। আপত্তি পোষণ করলেও নিজ মস্তিষ্ক যার রেস্ট টেনে হৃদ উঠতির আগে মাথা গরম হয় মায়াকে নিয়ে, যার ফলে হৃদ পুনরায় ঝুঁকে পড়ল মায়ার দিকে। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া ভয় হতচকিয়ে গিয়ে গাড়ির সাথে চেপে যেতে হৃদ নিজের বাড়ন্ত রাগে কটমটো করে দুপাশে হাত রেখে মধ্যস্থ মায়াকে আটকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনার এই অবাধে খাপ ছাড়া চলাফেরা আমার আর ভালো লাগছে না। বোকরা কই আপনার? হৃদের রাগে ভারী নিঃশ্বাস মায়া মুখের উপর আসতে পড়তেই মায়া নিজের অ্যাপ্রনের দুপাশে শক্ত করে চেপে ধরে নত মস্তিষ্ক দাঁড়িয়ে হৃদের সামনে। মায়ার গা শিউলে উঠছে, হৃদের তপ্ত নিঃশ্বাসে কম্পন সৃষ্টি হচ্ছে শিরায় উপশিরায়। কলেজে কেউ বোরখা পরে না তো? মায়া কম্পিত স্বরে মানেটা বুঝল না হৃদ। হয়তো নিজের রাগের কারণে কিশোরিনী মায়া মনে হঠাৎ হওয়ার কম্পন বুঝল না সে। আর না বোঝার চেষ্টা করলো, বরং বিরক্তিটা প্রকাশ করো দ্বিগুণ হারে। দাঁতে দাঁত চেপে বলল, তো? অসহায় চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখ মিলল হৃদের চোখের সাথে মায়ার। হৃদের রাগান্বিত দৃষ্টির সাথে মায়া নিজের দৃষ্টি স্থির করতে না পেরে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল, বাসায় কেউ তো বোরখা পরে না। দাদি, ফুফি, ফিয়াফু, জুই, সার্ভেন্টরা তো বোরখা পরে না, তা আমি কি ভা? মায়া কথা সম্পন্ন হলো না, তার আগেই হৃদ মায়াকে মধ্যস্থ আটকে বিরক্ত সহিত বলে উঠল, নাটক করেন আপনি আমার সাথে? আমি সবার ঠেকা নিয়ে রাখছি যে কে কি পড়লো না পড়লো, কে কি করলো না করলো, তাতে আমার কি? কেউ খাক মরুক বাঁচুক আমার দেখার প্রয়োজন নাই। কিন্তু আপনার সাথে আমার লিঙ্ক আছে, তাই আপনারটা আমার দেখতে হয়। আপনি আমার আমানত নিয়ে ঘুরছেন, আমার সম্পদ যাতে খেয়ানত না হয় সেটা আমার দেখার দায়িত্ব। কারণ আমি আমার সকল বিষয়ের প্রতি খুবই সেন্সিটিভ। তাই অহেতুক যুক্তি
আমাকে দেখাবেন না ম্যাডাম, বোরখা পরবেন মানে পরতেই হবে, এখানেই শেষ। হয় বোরখা পরে পড়াশোনা করবেন, নয়তো বাধা দেব। পড়াশোনা আর করা লাগবে না আপনার, এমনিতে পড়াশোনা করে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন না আপনি। আমার স্বল্প শিক্ষিত বই চলবে, কিন্তু তারপরে আমার সম্পত্তি দিকে কারো সামান্যতম দৃষ্টি মেনে নিব না আমি, মনে রাখবেন ম্যাডাম। হৃদের বরাবর বলা সম্পদ কথা অর্থটা মায়া ছোট মস্তিষ্ক বুঝল না, তাই চোখ তুলে হৃদের দৃষ্টি সমেত হয়ে বোকার মতো প্রশ্ন করল হৃদকে, মানে সম্পত্তি কি? মায়ের অবুঝতা প্রশ্নটি হৃদকে আরও রাগিয়ে দেয়। আজব সে যে এতক্ষণ যাবৎ মেয়েটাকে ভাষণ দিল, বুঝলো তার মূল আমানত নিয়ে বিষয়টি, অথচ মেয়েটি বুঝলই না আসলে সে কি বোঝাতে চাইছে মেয়েটিকে। হৃদ বিরক্তিতে তীর গলায় ঝেড়ে বলে উঠল, আপনার পা থেকে মাথা অবধি যা কিছু আছে সবই আমার সম্পদ, আমার আমানত, যা আপনি নিয়ে ঘুরে রোজ অবাধের মতন। কিন্তু আজকের পর থেকে সেটাও করা যাবে না, কারণ আপনি এখন থেকে আমার সম্পদ। এবার যদি আপনার কোনো সম্পদ আমার কাছ থেকে থাকে তাহলে সেটাও বলতে পারেন, আমি মাইন্ড করব না। বরং আমিও না হয় নিজ দায়িত্বে হেফাজত করার চেষ্টা করব আপনার সম্পদের। কি আছে নাকি কোনো সম্পদ আপনার আমার কাছে? হৃদের চলিত কথার মধ্যেই মায়া লজ্জিত তুমুল গতিতে নিজের দুহাতে মুখ ঢেকে নিতে নিতে বলে, ছি, কি বাজে আপনি। মায়ের হঠাৎ লজ্জার হৃদের রাগান্বিত চোখ দুটো মুহূর্তে খুশিতে ঝলক করে উঠল। হৃদ নিজের রাগ বিপরীতে ভুলে তৎক্ষণাৎ মায়ের হাত দুটো টেনে ধরল পুনরায়। জোরপূর্বক মায়ের মুখ থেকে হাত দুটো টেনে গাড়ির সাথে চেপে ধরে বিস্তৃত কণ্ঠে, হৃদ বলো, বউ তুমি সম্পদ মানে বুঝো? হৃদের কথা মায়া প্রচণ্ড লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে ছটফট করল। হৃদের শক্ত হাতে বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য হৃদের শক্তির সাথে পেরে উঠল না, কিন্তু তারপরও হৃদের কাছে ধরা দিল না সে যে হৃদের বলা সম্পদ সম্পর্কে বুঝতে পেরেছে। বরং কৌশলে এড়িয়ে গেল মায়া বিষয়টি। হৃদের প্রশ্নে উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে বলল, উফ, আমার বোরখা নেই তো। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার লজ্জা মিশ্রিত চেহারার দিকে। মায়াকে প্রসঙ্গ পাল্টে দেখে সে চুপ থাকলো, বরং নিজের মাঝে দূরত্ব ঘুচিয়ে হৃদ মায়ার সাথে ঘনিষ্ঠ হতে চাইল। ঝুঁকে বলল মায়ার মুখ বরাবর, মায়ার গালের সাথে নিজের উষ্ণ গালে স্পর্শ করে কানের কাছে মুখ নিয়ে নেশাক্ত ফিসফিস করে বলল, মিস করছিলেন আমায় বউ? থমথমে পরিবেশ, গুমট উত্তাপ পেরিয়ে আবার অতি সন্দর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেল আয়ান। দীর্ঘ সময় নিয়ে নিজের মনস্তাত্ত্বিক বিষয়গুলো রয়েছে ধীরস্থ সম্পূর্ণ বর্ণনা করে। চোখ তুলে তাকায় নিজের সামনে। এই মুহূর্তে বেশ কয়েক জোড়া চোখের কেন্দ্রবিন্দু সে, প্রত্যেকের চেহারা বিস্ময়কর ভাব। হয়তো আশ্চর্য হয়েছে আয়ানের কথায়, হবারই কথা, অস্বাভাবিক কিছু নয়। আয়ান নিজের চোখ নামিয়ে নিচে তাকায় পুনরায় রয়েছেও বলে উঠে, সেদিন আমাদের বিয়েটা সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতিতে হয়েছিল। নিজেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বিয়েটা মেনে নেওয়ার জন্য, তাই তোমাদের থেকে সম্পূর্ণ বিয়েটি গোপন রাখতে চেয়েছিলাম যতদিন না পর্যন্ত আমি মানসিকভাবে প্রস্তুত না হচ্ছি। আমার রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, তাই সেদিন লন্ডনে চলে যাই। টানা 1-1.5 মাস ভেবে চিন্তে ডিসিশন নেই দু বিষয়ের ওপর ভিত্তি করে। প্রথমত, মায়ার সাথে আমার পূর্ব থেকে বিয়েটা নির্ধারিত ছিল, পছন্দ মানুষ বিদায় বিয়েটা নিয়ে অমত পোষণ করার কারণ দেখছিলাম আমি। দ্বিতীয়ত, যেহেতু আমাদের বিয়েটা হয়ে গেছে, তাই আমি আবার বিয়েটাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চাইছিলাম। সংসারটা না হয় পরে শুরু করব, কিন্তু বইয়ের দায়িত্ব তো নিতে পারি সামাজিকভাবে আমি। মায়া আমার বিয়ে করাবো, আমার যথেষ্ট পরিমাণে অ্যাবিলিটি আছে নিজের বইয়ের দায়িত্ব নেওয়ার, তাই পারিবারিক সামাজিক দুটোই ঠিক থেকেই আমি পুনরায় সম্মতি চাচ্ছি তোমাদের কাছে। আমি তোমাদের সবাইকে সেই দিন রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাগুলো কারণসহ বর্ণনা করলাম। এখন আমার মনে হয় না এরপর তোমাদের কারো কোনো আপত্তি থাকার কথা আমাদের বিয়েটা নিয়ে। নানুমা, আমি আশাবাদী তোমরা আমার বিষয়টি বুঝবে। অয়ন দীর্ঘ টানাপোড়া কথাগুলো
বলেই থামল। নত মস্তিষ্কে সোজা করে পুনরায় তাকালো নিজের সামনে উপস্থিত বসে থাকা একাধিক সদস্যের দিকে। আয়নের বাবা মা, হেনা খান, আরাফ খান থেকে শুরু করে উপস্থিত ফিহা পর্যন্ত বসা তার সামনে। আয়ন রয়েছে ধীর স্থিরভাবে সেদিন রাতে ঘটে যাওয়া মায়া আয়ানের বিয়েটা সম্পর্কে জানালো তার পরিবারকে। কিন্তু সবটা শোনার পর থেকেই সবাই কেমন যেন নিস্তব্ধ, নির্বাক হয়ে আছে। আয়ান বুঝল নিজের পরিবারের শকড হয়ে যাওয়া বিষয়টি নিয়ে, কিন্তু কতক্ষণ সে এভাবে বসে থাকবে? তাদেরও তো কিছু বলা উচিত। হ্যাঁ, না, একটা কিছু তো আসার প্রয়োজন। আয়ন পুনরাবৃত্তি করে গলা ছেড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করল। সফল হলো নিজের অবাকতার সামনে থেকে মুখ লুকিয়ে হেনা খান। এত কিছু ঘটে গেল, অথচ তুই একটাবারও আমাদের জানানো প্রয়োজন মনে করলি না আয়ান? সব কিছু যেহেতু নিজের ডিসাইড করে ফেললি, তাহলে এখানে আমাদের অনুমতির প্রয়োজন কেন পড়ছে তা শুনি। নানুমা, আমি আগেও বলেছি আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য তোমাদের কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিলাম এতদিন। হেনা খান কিছু বলবে তার আগে গম্ভীর মুখ খুলল মেহেরবান। তোমার কি মনে হয় আয়ন, তুমি আমাদেরকে সেই দিন এই বিষয়টি শেয়ার করলে আমরা তোমাকে বিয়েটা নিয়ে ফোর্স করতাম কি মায়াকে জোরপূর্বক মেনে নেওয়ার জন্য? আম্মু, বিষয়টি তেমন কিছু নয়। ফোর্স করতে কি করবে না তা জানা নেই, তবে এতটা শিওর ছিলাম জীবনে কোনো পরিস্থিতি আমি মায়াকে ছাড়তাম না, আঁকড়ে রাখতাম। বিয়ে যেহেতু করেছি সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতাম সারা জীবন। এখন যদি আমরা নাসুস করি তোমার বিয়েটা নিয়ে, তাহলে? চমকে উঠে তাকালো মেহেরবানের দিকে আয়ান। নিজের মায়ের তীক্ষ্ণ মাইন্ড সম্পর্কে অবগত সে, দুরন্ত বাস্তবভিত্তিক মানুষ মেহেরবান। তাই সে নিজের মায়ের অমত না করে রয়েছে বলল, আমি আশাবাদী আম্মু, তুমি আমাকে ফিরাবে না। ছেলের কথা চুপ থাকলো মেহেরবান, নিজের ওজন বজায় রাখলো, বিচক্ষণতা কাজ লাগালো। মাঝে মধ্যে ছেলে মেয়ে আবদার রাখতে হয়, অন্যায় পেরিয়ে চুপ থাকতে হয়। এতে করে নিজের সম্মান ও শ্রদ্ধা জায়গায় অতি ধীর শক্ত থাকে ছেলে মেয়ের চোখে। তিনিও তাই করলেন, কিন্তু সামনে থেকে অধৈর্য মুখ খুলো হেনা খান। তিনি আয়নকে বলে উঠল, আমি ফিরাবো তোকে, আমি তোর মার মতো ন, সব কিছু সহজে মেনে নিবি। ছেলে মেয়ের আবদার, তুই আমার কাছ থেকে সত্যিটা গোপন করা আমাকে হার্ট করেছিস আয়ান। তাছাড়া মায়া আমার সেন্সিটিভ বিষয়। এই বাড়ির কাজের মানুষ থেকে শুরু উপস্থিত সদস্যরাও সেটা জানে। তাহলে আমি আমার সোনামাকে নিয়ে তোর সাথে আপোষ করব কেন? আমি এত যুদ্ধ বিগ্রহ করে মায়াকে আমার কাছে রেখে তোর সাথে আপোষ করার জন্য নয়। আমি মায়াকে তোর হাতে তুলে দিতে চেয়েছি শুধু নিজের কাছে রাখার জন্য। কিন্তু তুই বিয়ের আগে আমার থেকে কথা গোপন করা শুরু করে দিলি, যেটা আমার কাছে মোটেও পছন্দ না। এখন যদি তোর হাতে মায়াকে তুলে দিই, তাহলে তুই মায়াকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিজের কাছে রাখার ডিসিশন নিস আমাকে না জানিয়ে, তাহলে সেটা অবশ্যই আমি নিব না, তাই না? হেনা খানের অযৌক্তিকর কথা বিরক্ত কণ্ঠে বলে উঠল মেহেরবান। অস্বাভাবিক কিছু তো নয় মা, স্বামীর সাথে স্ত্রী থাকবে এটা তো স্বাভাবিক, তাই না? স্বামী সংসার করতে গেলে সব মেয়েকে স্বামীর সাথে থাকতে হয়, এটা নিয়ম। তুমি নিশ্চয় সেই নিয়মের বাইরের কেউ নও মা। মেহেরবানের কথায় যেন হেনা খানের শরীরময় তীব্র কেঁপে উঠল মস্তিষ্কের বিষয়গুলো ভেবে। মায়া ওনার সাথে থাকবে না, এই বিষয়টি যেন আঘাত হানল হেনা খানের মাথায়। তিনি নিজে গুমোট একাকিত্বের জীবনে পুনরায় ফিরে যেতে চায় না, আর না মায়াকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চায়। হেনা খান তীব্র নাহুস করে বসল। আয়নের সাথে মায়ার বিয়ে তিনি দিবে না এই নিয়ে। আয়ন বুঝল হেনা খানের ভয়ক্ত হওয়ার বিষয়টি। নিজের জায়গা ছেড়ে দিয়ে বসল হেনা খানের পাশে। হেনা খানের দুহাত নিজের দুহাতে মুঠোয় নিয়ে বুঝদার গলায় বলল, আমি তোমার কাছে আমাদের বিয়েটা সামাজিক স্বীকৃতি যাচ্ছি নানুমা। আমি মায়ার সাথে এখনও সংসার শুরু করবে না, তাই মায়া তোমার সাথেই থাকবে আপাতত। তাছাড়া সামাজিক আনুষ্ঠানিকভাবে মায়াকে আমার ঘরে উঠিয়ে নিয়ে গেলে মায়া তোমার কাছে
থাকবে সবসময় নানুমা। আমি হসপিটালে যাওয়ার সময় তোমার কাছে মায়াকে দিয়ে যাব, আবার হসপিটাল থেকে ফিরে এসে তোমার কাছ থেকে মায়াকে নিয়ে যাব। এমনটা ওয়াদা করছি নানুমা, তুমি আমাকে অন্তত এই বিষয়টা নিয়ে বিশ্বাস করতে পারো। তাছাড়া আমি সত্যি দুঃখিত নানুমা, এতদিন এই বিয়ের বিষয়টা তোমার কাছ থেকে লুকায়িত গোপন রাখার জন্য। তুমি এতটাই কষ্ট পাবে জানলে আমি আরও আগে সবটা বলে রাখতাম। অন্তত তোমার কাছে। আয়ানের কথায় মনে গল হেনা খানের নরম হয়ে আসলো নিজের মাঝে, কিন্তু আপত্তি পোষণ করলো আরাফ খান। তিনি দীর্ঘ সময় নিয়ে পরিবারের আলোচনার সভায় নীরব দর্শক ছিলেন। প্রত্যেকের দিকটা তীক্ষ্ণতার সহিত বোঝার চেষ্টা করলো, কিন্তু পরিশেষে যেটা ওনার মাথায় আসলো না সেটা হলো আয়নের বিয়ের রাতে ঘটে যাওয়া কিছু বিষয় ঘটনাগুলো নিয়ে। তিনি অত্যন্ত গম্ভীর মুখ খুলে আয়নের সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো আয়ানকে, তোমার কাছে কখনো অস্বাভাবিক লাগেনি আয়ান বিয়েটা নিয়ে? আমার তো বেশ অস্বাভাবিক লাগছে সব কিছু। মানে নিজের বিচক্ষণতা কাজে লাগাও আয়ান, তুমি তো অলস মস্তিষ্ক নাও। মানে প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো, উত্তর পাবে, সেই সাথে আমাদেরও উত্তর দিতে পারবে তুমি। চমকে তাকালো আয়ান আরাফ খানের মুখের দিকে। হঠাৎ ওনার গুমোট প্রশ্নে আয়ান চমকালে বাকি সবাই বিস্ময়কর দৃষ্টি তাকায় আরাফ খানের দিকে। উনি মনোযোগ হলে না করে দৃষ্টি নিয়ে বরং আগের ন্যায় আয়ানকে প্রশ্ন করে বলো, তোমার ভাষ্যমতো জুই তোমার কোলে ছিল, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, জুই তোমার কোলে থাকলে গ্রামবাসী তোমার সাথে জুইকে না জড়িয়ে মায়াকে কেন জড়িয়ে বিয়েটা দিল? গ্রামবাসী যেহেতু নিচু মাইন্ড ছিল, তারা তোমার সাথে জুইকে জড়ানোর কথা ছিল, মায়াকে না। কারণ তাদের ভাষ্যমতে অন্তরঙ্গ অবস্থায় তোমাকে জুইয়ের সাথে পাওয়া গেছে, মায়ার সাথে নয়। তাই পাত্রীর নামটা কিন্তু যুক্তি সহকারে জুইয়ের নামটা আসার কথা। দ্বিতীয়ত, তুমি বলছো বিয়ের সময় তুমি পাত্রীর নামটা পর্যন্ত উল্লেখ করুন। এখন প্রশ্ন হচ্ছে, তুমি তাদের পাত্রীর নাম না বললেও তারা মায়ার নামটা কিভাবে বসালো তোমার পাশে? জুইয়ের নামটা তো হতে পারতো। তৃতীয়, মায়ার পরিবার এখানে পর্যন্ত জানে মায়া রীতির বউ। মায়ার সাথে রীতির বিয়েটা বাতিল হয়ে গেছে, সেটা আমরা এখনও অবধি তাদেরকে জানাইনি। এখন কেন জানাইনি সেটা অবশ্য আলাদাভাবে আমরা কাউকে কিছু বলতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে মায়ার পরিবারের বা জুই সবাই জানে মায়া হৃদের বউ, সেখানে জুই এত সহজে মায়ার দ্বিতীয় বিয়েটা মেনে নেওয়ার কথা না। কারণ যেখানে জুই অলরেডি জানে মায়া বিবাহিত, সেখানে একটা বিবাহিত মেয়ে যে দ্বিতীয়বার বিয়ে করতে পারে না, সেটা বোঝার বয়স অন্তত জুইয়ের রয়েছে। তাই আর সেই দিন রাতে অন্তত মায়া হয়ে আপত্তি করার কথা। চুপ থাকা তো কথা না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মায়া জানে না তোমার সাথে আমার ওই বিয়ের পূর্বে থেকে ঠিক করে রেখেছি। তাই সেই রাতে পরিস্থিতিতে মায়াও রিয়েক্ট করার কথা ছিল তোমার মতো করে। বিয়ে না করলেও কম হলেও করার কথা ছিল। যেমন ধরুন ন্যূনতম কান্নাকাটি হলেও করার কথা ছিল বিয়েটা হুট করে হয়ে যাওয়াতে। কিন্তু মায়া তেমন কিছুই হয়নি, বরং দিব্য হেসে খেলে ঘুরছে বাড়িতে। কেউ বলবে না মায়ের বিয়ে হয়েছে, সেটা নিয়ে ন্যূনতম আপত্তি নেই মায়ের মাঝে। আর না আছে কোনো জড়তা। এখন তুমি আমাদেরকে সেই দিন রাতের বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করছো, যেটা তোমার সাথে হয়েছিল। কিন্তু সেখানে আর একটা পার্ট জানা বাকি আছে আমাদের। মায়া আর জুই যে ঘরে আটকা ছিল, সে ঘরে আসলে সেদিন রাতে কি ঘটেছিল সেটা আমাদের জানা বাকি আছে আয়ান। এক পক্ষ শুনে রায় করাটা যেমন ঠিক না, তেমন একপাক্ষিক ঘটনা শুনে কোনো কিছু করাটাও ঠিক হবে না। তাই আমাদের সবটা জানা প্রয়োজন আয়ান। আরাফ খানের দীর্ঘ প্রশ্নের চত্বরে টনক নড়ল আয়ানের। চমকালো ভঙ্গিতে তাকালো আয়ান আরাফ খানের মুখশ্রীর দিকে। আরাফ খান বলল,
প্রতিটা প্রশ্ন যুক্তিসঙ্গত। আয়ান ভেবেছিল এই বিষয়, তবে এতটা ধীর সঙ্গ নয়। মায়াকে স্বাভাবিক দেখা তার মাথা থেকে জুইকে বিষয়টা বের হয়ে গেছে। সে অন্তত বোকামি কাজ করল। এবার অন্তত সম্পূর্ণ বিষয়টি ঘেঁটে দেখে দরকার ছিল আয়ানের। মায়ার সাথে তার বিয়ে হয়েছে ভেবে সে সব কিছু ভুলে বসেছিল এতদিন, কিন্তু আরাফ খানের কথা পুনরায় টনক নড়ল আয়ানের। আয়ান চিন্তিত ভঙ্গিতে কিছু বলবে তার আগে ড্রয়িং রুমে আগমন ঘটল মায়ার। ভর দুপুরে কলেজের শেষে ড্রয়িং রুমে মেইন দরজা ধরে প্রবেশ করল মায়া। থমথমে পরিবেশ, সবাইকে জড়ো হয়ে বসে থাকতে দেখে খানিকটা অপদমস্তক হলো মায়া। তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতে চোখ পড়ল আয়ানের মুগ্ধ করা দৃষ্টিতে। আয়ানকে দেখে মা স্মিত হাসল, চারপাশে চোখ আউড়ে জুইকে খুঁজল মনে মনে। কোথায় দেখতে না পেয়ে বুঝলো মায়ার রুমে আছে সে। মায়া সবাইকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ইতিহস্ততার সহিত ঠোঁট প্রসারিত করে হাসছে। সামনে থেকে নিজের কাছে ডাকলো হেনা খান। মায়া রয়েস হয়ে হেনা খানের কাছে যেতেই তিনি আয়ান ও ওনার মধ্যস্থ জায়গায় বসে মায়াকে। মায়া খানিকটা ভীতু চোখে আউড়ে পাশে বসা আয়নের দিকে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পিছনে ড্রয়িং রুমের দরজায় দিকে। হৃদ দরজা ধরে প্রবেশ করছে কিনা দেখার জন্য। হৃদকে দেখতে না পেয়ে মায়া হৃদের ভয় আড়ষ্ট হয়ে যাচ্ছে, কারণ হৃদের ঘোর নিষেধ মায়ার কোনো পুরুষ মানুষের ছায়া পাড়াতে পারবে না। মায়ার অবাধ্য হতে চায় না তার মিস্টার ভিলেনের, সে তো তার মিস্টার ভিলেনের বাধ্য নারী হতে চায়। আয়ান মায়ার দৃষ্টি অনুসরণ করে পিছনের দরজার দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেলে কপাল কুঁচকে আসে তার। আয়নের তীক্ষ্ণতার মাঝে হেনা খানের মায়ার কাঁধ থেকে কলেজের ব্যাগটা তুলে নিতে নিতে বলল,